আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার চলতি অর্থবর্ষের বাকি ৮ মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের উন্নত পুষ্টির ব্যবস্থা করতে রাজ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করা হচ্ছে। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত পিএমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত স্কুলগুলির গুণমান পরিকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অর্থমন্ত্রী 3,100 কোটি টাকা বরাদ্দ করেছেন। অব্যবহৃত শিল্পের জমি পুনরুদ্ধার করে রাজ্য সরকার একটি সামগ্রিক ল্যান্ড ব্যাংক তৈরি করবে। পশ্চিমবঙ্গে ঐতিহ্য সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি ঘোষণা করায় কমিটিতে নাম থাকা রাজ্যের 8 প্রাক্তন মন্ত্রীকে শোকজ করেছে আদি তৃণমূল। রাজ্যে প্রথম হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। আসছে বিস্তারিত খবরে। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার চলতি অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। একাধিক কল্যাণমূলক ঘোষণার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্থান হিসেবে রাজ্যের সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে নতুন 5টি জেলা গঠন করা হবে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। পূর্ব মেদিনীপুরে কাঁথিতে তৈরি হবে নতুন পুলিশ জেলা। গোপীবল্লভপুরে হবে নতুন মহকুমা। এলাকা উন্নয়নে বিধায়করা যাতে স্থানীয় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী আরও বেশি মাত্রায় পরিষেবা দিতে পারেন, সেজন্য বিধায়ক তহবিলে অর্থ বরাদ্দের পরিমাণ বাৎসরিক 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। সরকার দক্ষিণ 24 পরগনা ফলতাকে একটি মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। প্রাথমিক পর্যায়ে ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে 100 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের উন্নত পুষ্টির ব্যবস্থা করতে রাজ্যে চালু করা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এর অধীনে গর্ভবতী মায়েরা 21,000 টাকার আর্থিক সহায়তা ছাড়াও 6টি পুষ্টি কিট পাবেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় নদী ভাঙন রুখতে এবং বন্যা আটকাতে 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে রাজ্যের শিক্ষাক্ষেত্রের উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে। রাজ্যের স্কুলগুলির 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হবে না বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এখন থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্র ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার। কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত পিএমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত স্কুলগুলির গুণমান পরিকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বরাদ্দ হয়েছে 2,100 কোটি টাকা। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট শিক্ষার জন্য ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে গড়ে তোলা হবে একটি আইআইটি এবং একটি আইআইএম কলেজ। 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দে রাজ্যে 1000টি স্কুলে খোলা হবে অটল টিঙ্কারিং ল্যাব। সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নবোদয় বিদ্যালয় তৈরির জন্য দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান ছাড়াও 2টি কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলা হবে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। আগামী 5 বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটি ইনস্টিটিউট অফ এক্সেলেন্সে উন্নীত করতে কেন্দ্রের 1000 কোটি টাকা সহায়তার পাশাপাশি রাজ্যের তরফে দেওয়া হবে 200 কোটি টাকা। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা ভাতা দেওয়ার ভরসা কর্মসূচি চালু করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য অর্থমন্ত্রী 3,100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল ছাড়াও বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। সুন্দরবন, পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের পাশাপাশি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে উন্নীত করা হবে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাজ্যে চালু হবে অমৃত প্রকল্প, যার অধীনে জীবনদায়ী ওষুধ, ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্লান্টে 50 থেকে 90% ছাড় পাওয়া যাবে। বাড়ানো হচ্ছে রাজ্যে ডাক্তারি পড়াশোনার আসনও। স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব।
যোগাযোগ উন্নয়নে রাজ্যে 5টি নতুন বিমানবন্দর স্থাপনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। New airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and facilities. The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport. কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণার পাশাপাশি গুণমান সম্পন্ন আলু বীজ চাষিদের মধ্যে বিতরণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 10 কোটি টাকা ব্যয় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাণিজ্যিক ফুল চাষের ক্লাস্টার গড়ে তোলা হবে। আম চাষিদের আয় বাড়াতে রপ্তানি বৃদ্ধিতে বরাদ্দ করা হয়েছে 50 কোটি টাকা। মৎস্য চাষের ক্ষেত্রে রাজ্যের দীর্ঘ উপকূল রেখার বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চালু করা হবে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। সহজে ব্যবসা করার সুবিধা দিতে চালু করা হবে এক জানালা ব্যবস্থা। সরকারি বা বেসরকারি সংস্থার হাতে পড়ে থাকা অব্যবহৃত শিল্পের জমি পুনরুদ্ধার করে রাজ্য সরকার একটি সামগ্রিক ল্যান্ড ব্যাংক তৈরি করবে। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বকে তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। দুর্গাপুজোর বিশ্বজনীন উৎসবের আবেগকে কাজে লাগিয়ে শুরু হবে পর্যটন ব্র্যান্ডিং অভিযান। কালীঘাট, তারাপীঠের কালীমন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন, জলপেশ, ঠাকুরনগর, কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা ও বিভিন্ন শক্তিপীঠের ঐতিহ্য ফিরিয়ে আনতে গড়ে তোলা হচ্ছে হেরিটেজ কমিশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। 1 লক্ষ সরকারি পদে নিয়োগের ঘোষণায় মুখ্যমন্ত্রী বলেন, এবারের নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক কর্মী থাকবে না। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিষয় চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনতে পাবেন 30শে জুন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা এক চিঠিতে শ্রী অধিকারী বলেন, শ্রী মোদীর সুদক্ষ নেতৃত্বে 15 বছরের দুর্নীতি ও অপশাসনের অভিশাপ থেকে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যোগ্য স্বীকৃতি দিয়ে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেজন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার আগামী মাস থেকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক ও অর্থনৈতিক সমীক্ষা শুরু করছে। এর আওতায় সমীক্ষক ও তত্ত্বাবধায়কদের প্রশিক্ষণের জন্য কলকাতায় আগামী 25শে জুন পর্যন্ত 4 দিনের আঞ্চলিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি ঘোষণা করায় কমিটিতে নাম থাকা রাজ্যের প্রাক্তন 8 মন্ত্রীকে শোকজ করল আদি তৃণমূল। এদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী ও সাবিনা ইয়াসমিন। শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি। এদিকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির নতুন কমিটি গঠন করেছে। কলকাতায় গতকাল এক বৈঠকে বিদ্রোহী শিবিরের বিধায়করা এই কমিটি গঠন করেন। স্পেশাল সেশন নামে বৈঠক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে বেছে নেওয়া হয়। বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। 70 আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে বিজেপির আসন সংখ্যা 14 এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল 54টি। 2টি আসন খালি ছিল। জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি পদত্যাগ করায় জেলা শাসকের নির্দেশে নতুন নির্বাচন হয় গতকাল। 2টি পদেই নির্বাচিত হয়েছেন বিজেপির বামদেব গুছাইত এবং সহকারী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাঁশরী পণ্ডিত। রাজ্যে এই প্রথম পূর্ণ জেলা পরিষদ বিজেপির দখলে গেল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সামাজিক সুরক্ষা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং শিল্প পরিকাঠামো ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে রাজ্যের নতুন সরকার 4 লক্ষ কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ প্রস্তাব করেছে।
পশ্চিমবঙ্গের ঐতিহ্য সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরতে এবারের বাজেটে একাধিক প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে। মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। भारत जो कर रहा है वो आने वाले 1000 वर्ष का फ्यूचर लिखने वाला है और यही दुनिया के लिए सबसे बड़ी भारत की गारंटी है। भारत फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है। G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হয়েছে। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশের সহায়ক হয়। 140 কোটি ভারতীয়র সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026-এর সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীত শিল্পী আলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় ন্যাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গেও এক বৈঠকে বসবেন।
পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে। ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতের রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30শে জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। লখনৌ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলীগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের ওপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। আগেই জানানো হয়েছে, আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর ওই অ্যানিমেশন কোচিং সেন্টারে গতকাল আগুন লাগলে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনৌয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারের রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাস লাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর 2য় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন।
ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধে অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে হালান্ড 2টি ও MH পেডারসন 1টি গোল করেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। খবর আপাতত এ পর্যন্তই।